হঠাৎ করেই জামাতের বিরুদ্ধে অকল্পনীয় নজিরবিহীন তৎপরতা লিপ্ত হয়েছে এনসিপি। এনসিপি এর মধ্য দিয়ে কি অর্জন করতে চায়? হঠাৎ করেই বা জামাতের বিরুদ্ধে এত সিরিয়াস হলো কেন? জামাত এনসিপি কে কিভাবে ডিল করছে? খুবই জরুরি আলাপ। দর্শক, আপনাদের মধ্যে যারা এনসিপি এবং জামাত ইসলামী সম্পর্কে আগ্রহ রাখেন, বেশি করে এনসিপি জামাত সুসম্পর্ক চান, তাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। দর্শক, এনসিপির আখতার ভদ্র ছেলে, সাবেক শিবির, অত্যন্ত ভদ্র ছেলে, হঠাৎ করে জামাতের বিরুদ্ধে উদ্ভট কিছু অভিযোগ আনলেন। জামাত নাকি অস্ত্রের রাজনীতি করে, অমুক তমুক নানান কিছু। এটা একদম উদ্ভট এবং ভিত্তিহীন। তো জামাতের এহসানুল মাহমুদ জোবায়ের তার প্রতিবাদ করলেন। প্রতিবাদের আবার পাল্টা প্রতিবাদ করেছে এনসিপি, অ্যাজ ইফ যে এনসিপির কাছে জামাতের বিরুদ্ধে একদম এমপিরিক্যাল এভিডেন্স আছে, অথচ কিচ্ছু না। তাহলে স্পষ্ট যে এনসিপি এখানে জামাত বিরোধিতার উদ্দেশ্যমূলক রাজনীতি করছে, যেটা এই সাবেক শিবিরের ছেলেরা করবে এটা অকল্পনীয়, কিন্তু তারা করছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? প্রথমে এখানে বলবো যে জামাত ভুল করেছে। কি ভুল? এনসিপি এক সময় ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এনসিপি ইজ নাও পলিটিক্সে রেলেভেন্ট না। জুলাই সনদে সাইন করেনি, সংস্কারের আলোচনা শেষ, ভোটের রাজনীতিতে যেহেতু তাদের কোনো রেলেভেন্স নাই, এখন এনসিপি কে গুরুত্ব দেওয়ার কিছু নেই জামাতের। সেখানে জামাতের বিরুদ্ধে আখতার কি বললো আর নাহিদ কি বললো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এটা নিয়ে জামাতের বিবৃতি দেওয়ার কিছু নেই, এটা বিবৃতি যোগ্য না। কোনটা নিয়ে বিবৃতি যোগ্য এটা বুঝতে হবে আগে, স্টেটমেন্ট যোগ্য এটা বুঝতে হবে। যেমন আপনারা জানেন যে আমি তারেক রহমানের সমালোচনা করি, কিন্তু আমি যে সমালোচনা করি তার জবাব কি তারেক রহমান দিবে? নেভার। তারেক রহমানের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। অতএব তারেক রহমানের সমালোচনা আমি যতই করি, তার জবাব তারেক রহমান দিবেন না, এটি স্বাভাবিক। অথবা সর্বোচ্চ আমার ফ্রেন্ড তারেক রহমানের মেয়ে তিনি শুনেন বা তার আব্বার কাছে বলেন যে সুলাইমান সাহেব এইসব বলে আপনাকে, কিন্তু এটা নিয়ে কখনোই তিনি জবাব দিবেন না। এটা তার জন্য শোভনীয় নয়। আমি যে কথাগুলো বলি তারেক রহমানের বিরুদ্ধে, এগুলো যদি ডাক্তার শফিকুর রহমান বলতো, এমনকি চরমনাই পীর সাহেবরা বললো, ওটা নিয়েও তারেক রহমান কনসার্ন না, ওটা নিয়েও বলবেন না, এটাও যায় না। আমরা যে কথাগুলো বলি, আমি যা বলি, শাইখে চরমনাই যা বলে, ওই কথাগুলো যদি ডাক্তার শফিকুর রহমান বলতেন, বা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলতেন, অথবা ডাক্তার তাহের বলতেন, অথবা মুজিবুর রহমান বলতেন, তাহলে সেটা নিয়ে তারেক রহমান নিজে হয়তোবা কথা বলতেন। এটি তো স্বাভাবিক হিসাব। আমরা তারেক রহমানের কাছে ওইরকম বিবেচ্য বিষয় হওয়ার কথা না। ঠিক তদ্রুপ এখন ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে। এখন সেই সংস্কার বা ওই আলাদা অন্য কোনো রাজনীতি, এখন সরাসরি হিসাব ভোট। এই জায়গায় এনসিপি ইজ ভ্যালুলেস। এনসিপি বাংলাদেশের কোনো ভোট নাই, উল্লেখ করার মতো কোনো ভোট নাই যে ভোট কোনো একটা বাক্সে গেলে সেই বাক্সে এগিয়ে থাকবে। ইটস নট, এরকম কোন হিসাব নিকাশ নাই। তো সেখানে এনসিপির কে কি বললো এটা নিয়ে জামাতের মাথা ঘামানোর সময় এখন নাই। আমি তারেক রহমানকে কি বললাম, এটা যেরকম তারেক রহমানের কাছে বিবেচ্য বিষয়, এটা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের কাছে বিবেচ্য বিষয়, ঠিক তদ্রুপ এনসিপির আখতার কি বললো ওইটা জামাতের কাছে এই ভোটের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এটা নিয়ে বিবৃতি দেয় ঠিক হয়, ভ্যালুলেস। বিবৃতি দিয়েছে, বিবৃতি দেওয়া মানে জামাত এনসিপি কে গুরুত্ব দিয়েছে। জামাত এনসিপি কে গুরুত্ব দেওয়ার কারণে এনসিপি গুরুত্ব পেয়ে তারা এখন জাতে ওঠার চেষ্টা করছে। এনসিপি একটা জোট করেছে, 3 দলীয় জোট। তার মধ্যে আছে এবি পার্টি, নানান বিশ্লেষণে উঠে এসেছে এটা তো ওয়ান কাইন্ড অফ বিএনপি বিরোধী জোট। বিএনপির ভোটে ভাগ বসাবে এবং এর সুফল জামাত পাবে। এখন এনসিপির সমস্যা হচ্ছে তাদের সাবেক শিবির, প্রো জামাতি বা জামাতি ভাবটা যায় না। এখন জাতে ওঠার জন্য, নন জামাত প্রমাণ করার জন্য এখন আবার জোট একটা করছে সাবেক শিবিরদের সাথে। এত ঘুরিয়ে পেঁচিয়ে জোট করলো, তাও সবাই সাবেক শিবির। এর মানে সাবেক শিবির জামাতি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এটার বাহির থেকে এটা থেকে বের হতে পারে না এনসিপি। এখন এটা থেকে বের হয়ে একটু জাতে উঠতে হবে। এই জন্য জামাতের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলো, জামাত বিবৃতি দিলে পাল্টা বিবৃতি দাও, নইলে রাজনীতিতে এরকম কালচার নেই বললে চলে। আপনি একটা বিবৃতি দিলেন,
আপনি একটা বক্তব্য দিলেন, তার বিরুদ্ধে আরেকটা দল বিবৃতি দিল, আপনি আবার তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিলেন। বোঝা যায় যে আপনার কোনো কাজ নেই, আপনি ওই বিবৃতির আশে বসে আছেন। কে আমার বিরুদ্ধে বিবৃতি দেবে, আমি তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেব। এটা ঘটে না। বিবৃতি দিয়েছে এখানে সে, আবার তা বিবৃতির বিরুদ্ধে বিবৃতির বিরুদ্ধে পাল্টা বিবৃতি। এটা হচ্ছে যাদের রাজনীতি হচ্ছে বিবৃতি, ভোটের রাজনীতির রিলেভেন্স নাই। এনসিপির ভোটের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা নেই বলে বিবৃতি, পাল্টা বিবৃতি, তারপরে আবার পাল্টা বিবৃতিতে করে আছে। এনসিপি এখন জাতে উঠতে চায়, নিজেদেরকে নন জামাত, জামাত থেকে দূরে প্রমাণ করতে চায়। আবার এনসিপির যেহেতু সংস্কার বিষয়, তাদের চিন্তা ভাবনা, রাজনীতির বিভিন্ন পয়েন্ট জামাতের সাথে এমনিতেই মিলে যায়, সেখানে আবার সাবেক শিবির, নিজেরা সাবেক শিবির আবার জোট করেছে, তাও সাবেক শিবির ঘুরে ফিরে শাহরিয়ার কবিরকে জেল থেকে বের করে টকশোতে পাঠিয়ে দিলে এনসিপি সবাইকে জামাত প্রমাণ করে ছেড়ে দিত। এখন এটা থেকে একটু তাদের জাতি উঠতে হবে, যার ফলে এই ধরনের উদ্ভট কথাবার্তা জামাতের বিরুদ্ধে বলছে, যেগুলো কোনো গুরুত্ব নাই। জামাতের এগুলোর গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। তো দর্শক, গ্রামে কিছু লোক আছে, আপনি দেখবেন, মনে করেন তার বংশ হচ্ছে ব্যাপারী বা পেদা। এখন ব্যাপারী পেদা দুইটি কিন্তু অভিজাত বংশ, কিন্তু জেনজির কাছে বা বর্তমান প্রজন্মের কাছে শুনতে একটু কেমন কেমন লাগে, ব্যাপারী পেদা, এটা আবার কেমন নাম, অথচ এটা কিন্তু অভিজাত বংশ দুইটাই। আমি বলছি ব্যাপারী, পেদা, হাওলাদার, এগুলো সব অভিজাত বংশ, প্রভাবশালী বংশ। অবশ্য দিন শেষে এখন এসব বংশ মর্যাদা বা কি কি কোন বংশের, এগুলোর কোনো ভ্যালু নেই। আপনার কত টাকা আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পলিটিক্যাল পাওয়ার কি, এটা হচ্ছে সামাজিক মূল্যায়নের মানদণ্ড। কে কাজী বংশের আর কে মোল্লা বংশের, কে হাওলাদার বংশের, এটার কোনো গুরুত্ব নেই, হোয়াট এভার। তো এখানে দর্শক, একটা সময় ছিল যে ব্যাপারী বা পেদা বংশের এখন একটু টাকা পয়সা হয়েছে, শিক্ষা দীক্ষা হয়েছে, এখন নামের শেষে বা শুরুতে ব্যাপারী, অমুক ব্যাপারী, সজল ব্যাপারী, কাজল ব্যাপারী, কাজল পেদা, সজীব পেদা, কেমন লাগে না? একটু শুনতে, গার্লফ্রেন্ড শুনলে একটু কেমন, মেয়েরা শুনলে কেমন কেমন লাগে, একটু জাতে উঠতে হবে। কি করা যায়? তখন এই শ্রেণীর লোকেরা নাম চেঞ্জ করতো, অনেকে নামের পিছনে চৌধুরী লাগাতো, যে হঠাৎ করে নিজের নামের পিছনে চৌধুরী লাগিয়েছে, অথচ চৌধুরী বংশের সাথে তার কোনো সম্পর্ক। চৌধুরী মানে বিশাল কিছু, চৌধুরী অমুক, চৌধুরী জাফরুল্লাহ সারাফত, এরকম একটা ভাব নিতে চাইতো। আবার যারা এরকম মানে গ্রাম থেকে শহরে যে পোল্ট্রি মারতে পারে না, চৌধুরী লাগাতে পারে না, তারা আবার একটু চালাকি করতো। যেমন ব্যাপারী মোহাম্মদ সাইদুল, তার নাম সে সংক্ষেপে লিখতো BM সাইদুল। এখন BM সাইদুল একটা ভাবনা, আর এটার অনুবাদ বা অ্যাক্রোনিম হচ্ছে ব্যাপারী মোহাম্মদ। এরকম জাতে ওঠার চেষ্টা এটাকে বলে। PM হাবিব মানে কি, পেদা মোহাম্মদ হাবিব, এইরকম ভাব নিয়ে জাতে ওঠার চেষ্টা করতো। এনসিপি ওইভাবে জাতে ওঠার চেষ্টা করতো। জামাতের বিবৃতি প্রত্যাখ্যান এনসিপির পাল্টা অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামী অসত্য মন গড়া বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে এনসিপি। এর বিরুদ্ধে তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, জামাত এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্তি করার স্পষ্ট অপচেষ্টা। এর মানে বিবৃতির বিরুদ্ধে পাল্টা গালাগালি। এটার মাধ্যমে প্রমাণিত হয় যে এনসিপির কোনো রাজনীতি নেই। বিবৃতি দিয়ে কারো পিছনে লেগে থাকাই এনসিপির রাজনীতি। জামাত চরমনাই সহ 8 দলের সময় উপযোগী অসাধারণ তৎপরতায় বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে। বিএনপি কিং কর্তব্য বিমূঢ়। জামাত চরমনাই সহ 8 দল বিরাট সিদ্ধান্ত নিয়েছে, এর বিপরীতে বিএনপি হতাশ, কিচ্ছু করতে পারছে না। এতিম পার্টি, নেতা নাই, খালেদা জি অসুস্থ, তারেক রহমান দেশে আসার খবর নাই, দেশে আসলেও বিপদ, না আসলেও বিপদ, চান্দাবাজি আর চান্দাবাজি, নিজেরা নিজেদেরকে খেয়ে দেন, হাঙর, আপন ভাই বোনকে বিএনপি খেয়ে দেয়, নিজ দলের নেতাকর্মীদেরকে খেয়ে দেয়, এবং দেশব্যাপী জামাতের উপর হামলা করা শুরু করেছে। বরিশালে জামাত নেতাকে পিটিয়েছে বিএনপি, এর মাসুল দিতে হবে বিএনপিকে। ঝালকাঠিতে দফায় দফায় জামাতকে পিটায়, এর মাসুল দিতে হবে। এত বিরাট জনসমর্থন নিয়ে জামাত আঙ্গুল চুষবে না, আপনাদেরকে পস্তে সুবিধা দেয়, আর একটু পশু, তারপরে জামাত ধরবে, এমন সময় ধরবে পালানোরও জায়গা পাবে না। দর্শক, জামাত চরমনাই সহ 8 দল
এতদিন বিভাগীয় সমাবেশ করেছে। এর মধ্য দিয়ে জাতি দেখেছে যে বাংলাদেশে আছে 8 দল। বিএনপি আছে লন্ডনে, বাংলাদেশে বিএনপি আছে লন্ডনে আর টেম্পো স্ট্যান্ডে আর পাবলিক টয়লেটে, ইজারাদারিতে। এছাড়া জনগণের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে বিএনপি নাই। ডাকসু নির্বাচনে তো প্রমাণিত হয়েছে যে বিএনপি কোথায় আছে, অবস্থা খারাপ। তো দর্শক, এই পর্যায়ে জামাত, চরমনাই সহ 8 দল আরেক সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন জেলা উপজেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন করবে। এর মানে এতদিন জামাত একা ছিল, তো জামাত চরমনাই যখন বিএনপি কে ধরবে, এবার জামাত চরমনাই মিলে 8 দল মিলে বিএনপি কে ধরবে। আমি যেটা বলি, প্রায় চরমনাই তাদের মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধবে, তারপরে বাঁশ দিয়ে বিএনপি কে পিটাবে। জামাতের উপর হামলা করলে চরমনাই ঝাঁপিয়ে পড়বে, চরমনাইয়ের উপর হামলা করলে জামাত ঝাঁপিয়ে পড়বে। জামাত চরমনাইয়ের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তেমন জটিলতা ইখতিলাফ হবে না। মূল ঝামেলাটা হবে, মানে মূল খেলাটা হবে, বিএনপি তো সন্ত্রাসী দল, সন্ত্রাস তাদের শেষ ভরসা। এই সন্ত্রাসী বাহিনী হামলা করা শুরু করেছে, এই হামলার পাল্টা মাইর হবে মূল ঝামেলা। তবে প্রশাসন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত জামাত পাল্টা মাইর দিবে না। মায়ের খেয়ে হলেও, পিছু হটে হলেও জামাত পাল্টা মাইর দিবে না, কারণ জামাত এখন পর্যন্ত জাতিকে দেখাচ্ছে এবং আসলে দেখছে, এক ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করে বিএনপির একদিনে 10 লাখ ভোট কমেছে, কমপক্ষে একদিনে। ব্যারিস্টার ফুয়াদ নিজে বলেছেন এবং আমি সর্বপ্রথম এটা বলেছি, তারপরে ফুয়াদ বলেছেন। তো দর্শক, তো বিএনপি যে সন্ত্রাস, এটা একটু জাতি ভালোভাবে দেখুক। যেমন আমি যে কথাটা বলি, ইউনূস ক্ষমতায় এসে যদি চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স হতেন, সম্ভব ছিল, বিএনপি কেউ চাঁদাবাজি করতে পারতো না। কিন্তু বিএনপি কে থানা দিয়ে দিয়েছেন যে থানা পুলিশ তোমরা চালাও। বিএনপি চাঁদাবাজি করলে থানা মামলা নেয় না, ইচ্ছা মতো চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি করার সুযোগ দিয়ে বিএনপি কে ক্ষমতায় আসার পথ রুদ্ধ করে দিয়েছে। এভাবে চাঁদাবাজি না করলে বিএনপির ক্ষমতায় আসা আজকে এভাবে আটকে যেত না। বিএনপি এভাবে জনবিচ্ছিন্ন, জনধিকৃত দলে পরিণত হতো না। বিএনপি এভাবে জনবিচ্ছিন্ন, গণধিকৃত দলে পরিণত হয়েছে মূলত এই চাঁদাবাজির কারণে। বেসিক্যালি আরো তো সবকিছুই আছে, চাঁদাবাজি বিএনপিকে এলোমেলো করে দিয়েছে, বাকিগুলো তো আছেই। চাঁদাবাজি প্রাইম। আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 80টার বেশি আসন পাবে না, এর প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজি। আর আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করা, ভারতের দালালি করা, এগুলো সেকেন্ডারি কারণ, এগুলো এডিশনাল কারণ। মূল হচ্ছে চাঁদাবাজি। তো এই জায়গায় জেলা উপজেলা পর্যায়ে এবার জামাত চরমনাই লিয়াজু কমিটি গঠন করবে। এতদিন দেখতেন যে জামাত চা খায় এক দোকানে, চরমনাই খায় আরেক দোকানে, এখন দেখবেন একসাথে চা খায়। চায়ের দোকানে জামাত নিজেরা আলাদাভাবে বসে বিএনপি কে চাঁদাবাজ বলতো, এখন দেখবেন যে একসাথে বলবে। এবার খেলা শুরু হবে, রাজনীতি জমে উঠছে। একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জামাত চরমনাই সহ 8 দলের মধ্যে সুদৃঢ় ঐক্য হতে যাচ্ছে এবং তারা ঐক্যবদ্ধভাবে বিএনপি কে এবার মোকাবেলা করবে। আর বিএনপি লন্ডনের দিকে তাকিয়ে আছে, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার ফিরিয়ে দেয় যে না লাগবে না ভাইজান। তারা আবার রাগ হয়, একবার বলে যে চাক্কা পাঞ্চার অ্যাম্বুলেন্সের, এয়ার অ্যাম্বুলেন্সের, আরেকবার বলে বিমানের রং করা লাগবে, আরেকবার বলে বিমানের তেল ফুরিয়ে গেছে, তেল ভরে তারপরে আসতেছে, তারপর বলে যে না ভাড়া ক্যান্সেল, লাগবে না, তোমরা যাও, স্লট ভাড়া বাদ। এতে আবার কোম্পানি রাগ হয় যে ভাড়া নিয়ে তারপরে বলো যে ভাড়া লাগবে না, জরিমানাও দিতে হয়েছে ডেফিনেটলি। কত ঘটনা ঘটছে, কত নাটক। বিএনপি আছে ওই নাটকের মধ্যে। খালেদা জিয়াকে নিয়ে কোন বেকায়দায় পড়েছে একটু ধারণা দিই। দেখেন, খালেদা জিয়ার যে অসুস্থতা, এখান থেকে রিকভারি হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। পৃথিবীর কোনো ডাক্তার কেউ খালেদা জিয়াকে এখান থেকে সুস্থ করতে পারবে না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মেডিকেল সায়েন্স এটাই বলে। তবে খালেদা জিয়া কি তাহলে কয়েক ঘন্টার মধ্যে মারা যাবেন? না, এটা আল্লাহ জানেন। তবে এই ধরনের রোগী 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত এইভাবে লাইফ সাপোর্টে থাকতে পারে। তাহলে নির্বাচন পর্যন্ত যদি খালেদা জিয়া এইভাবে লাইফ সাপোর্টে থাকে, তো বিএনপি ওই খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নিয়ে কামড়াকামড়ি করুক, মারামারি করুক, তাহলে খেলাটা জমে না। এবার আল্লাহর পক্ষ থেকে বিএনপির পরাজয়। এটা বিএনপি কে ন্যাচারালি আল্লাহ ধরা দিয়ে দিচ্ছেন।
আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে 8 তারিখ। সেই সিদ্ধান্তগুলো অসাধারণ। এতে বিএনপি আরেকটা ধরা খাবে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল 8 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ সহ চরমনাই সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে এই সিদ্ধান্তগুলো অসাধারণ। এই সিদ্ধান্তগুলো রাজনীতিতে জামাত চরমনাই সুপ্রিমেসি প্রতিষ্ঠা করবে, বিএনপিকে আর কোণঠাসা করবে। সময় উপযোগী সিদ্ধান্ত, বিরাট সিদ্ধান্ত। 1, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে হায়ের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার প্রচারণা চালানো হবে। এখন হায়ের পক্ষে প্রচারণা চালানো হবে, চালিয়ে যাচ্ছে। আর বিএনপি কি হায়ের পক্ষে চালালে তো জামাতকে কপি করে, জামাতের পিছে পিছে হাঁটে। নায়ের পক্ষে চালাবেন, মজা বুঝবেন। তো জামাত চরমনাই এমন রাজনীতি করছে, বিএনপিকে তো জোর করে নায়ের পক্ষে ঠেলে দিচ্ছে। আর নায়ের পক্ষ হচ্ছে ভারতের পক্ষ, আওয়ামী লীগের পক্ষ, জান্নাতের পক্ষ। বলে না যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, আরে ভাই বিএনপি তো জান্নাতের টিকিট বিক্রি করে। শরিয়া বিশ্বাস না করা তো জান্নাতের টিকিট। হ্যাঁ, জামাত জান্নাতের টিকিট বিক্রি করবে, মানুষ ওইটা কিনবে। আর সেই জান্নাতের টিকিট হচ্ছে কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, জান্নাতের টিকিট। আর বিএনপি যেটা বলছে ওটা হচ্ছে জাহান্নামের টিকিট। জনগণকে আর বোকা বানানো যাবে না। বিএনপি না ভোটের পক্ষে, জামাতের খেলায় বিএনপি না ভোটের পক্ষে চলে যেতে বাধ্য হচ্ছে। জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠক পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং এই 8 দলীয় একক প্রার্থী ঠিক করা হচ্ছে। আপনারা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 8 দলভুক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। 8 দলভুক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা উপজেলা ভিত্তিক লিয়াজু কমিটি গঠন করা হবে। এটা হচ্ছে মহান খেলা, আসল খেলা, যে জেলা উপজেলা ভিত্তিক লিয়াজু কমিটি। এরপরে বিএনপি বুঝবে যে হামলা করো, মজা বুঝবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 8 দলভুক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা 9 ডিসেম্বর থেকে শুরু হবে, মানে এখন থেকে শুরু হচ্ছে। নির্বাচন পেছাতে কারা কাজ করছে, কারা ষড়যন্ত্র করছে, ঘটনা ধীরে ধীরে ফাঁস হচ্ছে। ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। ইউনূস সরকারের কঠিন পদক্ষেপ শুরু, সামনে আরো পদক্ষেপ দেখবেন। এবং দে অল আর বিএনপি অ্যাফিলিয়েটেড। দর্শক, স্পষ্ট কথা, তারেক রহমান নির্বাচন পেছাতে চায়, অন্যের মাধ্যমে নানান ষড়যন্ত্র শুরু করেছে। কারণ বিএনপি তাদের নিশ্চিত পরাজয় দেখছে। এক্ষেত্রে নির্বাচন পেছানো ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই। নইলে এবার সেকেন্ড হতে হবে, পরের বার থার্ড হতে হবে। এমন না যে বিএনপি ভদ্র রাজনীতি করে, এবার সেকেন্ড হলে পরের বার ফার্স্ট হবে, এবার সেকেন্ড হওয়ার মধ্য দিয়ে পরের বার থার্ড হওয়ার লাইনে যাবে। এভাবে এক পর্যায়ে বিএনপি ধ্বংস হবে। এ কারণে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে নানান উপায়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে আতাত করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিএনপি। এখানে বিএনপি জড়িত। দর্শক, সাবেক এক বিএনপি নেতা, সাংবাদিক, কথিত সাংবাদিক, কারণ তিনি প্রেস ক্লাবেরও নেতা ছিলেন, কিন্তু সাংবাদিকতার জগতে তার কোনো প্রেজেন্স আমরা দেখিনি। আমাদের শওকত মাহমুদ ভাই। এই শওকত মাহমুদ ভাই একসময় আমার টকশোর পার্টনার, একসাথে টকশো করেছি। উনি বিএনপি নেতা ছিলেন, যে কারণে হোক বিএনপির সাথে ইখতিলাফ ওনার, বিএনপি থেকে কিছুটা দূরে ছিলেন, ওনার রুট বিএনপি। শওকত মাহমুদ ষড়যন্ত্রের একজন মাস্টারপিস। কখনো ইনসাফ পার্টি বা ইনসাফ কায়েম কমিটি, অমুক তমুক ইনসাফ কমিটি, এরকম কিছু। কখনো যুক্তরাষ্ট্রের সেই ভুয়া গোয়েন্দা সংস্থার সাথে চলেন, এখন আবার নির্বাচন বানচাল করতে চান। এরকম নানান গ্রুপ আছে। ওই যে একটা গ্রুপ দেখেছেন না, রিট করেছিল হাইকোর্টে, নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে, সে রিট খারিজ হয়েছে, ওটাও বিএনপির কথাই করেছে। তাহলে বিএনপি কিভাবে নির্বাচন পেছাতে চায়, সেই ঘটনা কিভাবে ফাঁস হয়েছে। 1, বিএনপির ইন্ধনে একজনে রিট করেছিল। 2, নাহিদ এবং ভিপি নূর সরাসরি খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তফসিল ডিলে করার প্রস্তাব দিয়েছে। 3, বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি নির্বাচন কমিশনে যে তফসিল ডিলে করার প্রস্তাব দিয়ে এসেছে। 4, শওকত মাহমুদ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে
সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এই ক্ষেত্রে ইউনূস সরকারের পদক্ষেপ কি? তফসিল ঘোষণা করার যে টাইম ছিল তার চাইতে আরো এগিয়ে এনেছে। না, কোনো ষড়যন্ত্রের কাজ হবে না, তফসিল ঘোষণা তো করবই, বরং আরো আগে করব। একই সাথে শওকত মাহমুদ গ্রেপ্তার কারাগারে এবং রিমান্ড শুনানি হবে বৃহস্পতিবার, এবং রিমান্ড নিশ্চিত পাবে। এখন এটা নিয়ে নানান প্রশ্ন, যে শওকত মাহমুদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই, তিনি রাস্তাঘাটে ভাঙচুর, চাঁদাবাজ এগুলোর সাথে জড়িত না। চাঁদাবাজ তো বিএনপির পাওয়ার লাগে, তিনি তো সরাসরি এখন বিএনপি না। আবার তার স্ত্রী বা পরিবার নিয়ে কোনো ঝামেলা নাই, তাকে কেন গ্রেপ্তার করবে? নীরবে নিবৃত্তে তার বাসা থেকে ধরে এনেছে, এবং এটা নিয়ে তেমন শোরগোল নাই, যেহেতু তার ওইরকম গুরুত্বপূর্ণ কোনো ফেজ এখন নাই। আগে আমাদের সাথে টকশো করতেন, মানুষ দেখতো, এখন তো তাকে কেউ দেখে না। নতুন একটা দল করেছেন, তার দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অসুস্থ। ইলিয়াস কাঞ্চন ক্যান্সারে আক্রান্ত, কোন রকম বেঁচে আছেন, রিকভারির সম্ভাবনা নেই বললেই চলে। ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ স্বাভাবিক থাকতেন, তিনি হয়তো এখন তার দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে জামাত ইসলামীতে যোগ দিতেন। জামাত জোয়ার দেখে ইলিয়াস কাঞ্চন খুব অনুপ্রাণিত হতেন নিঃসন্দেহে। হোয়াট এভার। তো এখানে এই শওকত মাহমুদ গ্রেপ্তার, কোনো মামলা টামলা কিছু নেই বা গুরুতর কোনো অভিযোগ নেই, ওরকম অপরাধী না, কিন্তু তিনি গ্রেপ্তার, আবার রিমান্ড শুনানি, কারাগারে পাঠানো হয়েছে, কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। আসল ঘটনা হচ্ছে ওই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন এই শওকত মাহমুদ। নির্বাচন বানচালকারীদের এক কালপ্রিট গ্রেপ্তার হয়েছে সামনে। আমি এই শব্দ ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমার এই সাবেক সহ আলোচকের বিরুদ্ধে। একসাথে আলোচনা করতাম, অন স্ক্রিন হওয়ার আগে গল্প করতাম, হোয়াটএভার। এখানে এই শওকত মাহমুদ সাহেবের মতো আরো অনেক নেতাকে দেখবেন যে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার পরেই তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে জেলে থাকতে হবে নির্বাচন পর্যন্ত। কারণ তারা নানান ভাবে, তফসিল ঘোষণা হয়ে গেলে যে নির্বাচন হয়ে গেছে নট নেসেসারি। তফসিল ঘোষণা হওয়ার পরে, তফসিলের অনেক ধাপ অতিক্রমের পরে, ভোটের কয়েকদিন আগেও ভোট বানচাল হতে পারে। এবার আমার প্রেডিকশন যে বিএনপি এমন একটা দল, তারা তফসিল ঘোষণার পর ভোটের ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করবে, কারণ তারা জানে তাদের কপালে এবার বিজয় নেই। সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এখানে এই সরকার উৎখাত করা, ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে, ওর সাথে বিএনপির অনেক নেতা জড়িত। কে জড়িত? একজনের নাম বলে, যিনি নমিনেশন পেয়েছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন জড়িত। এমনকি তিনিও নজরদারিতে আছেন। সরকার উৎখাত প্লাস নির্বাচন বানচাল করা। তাহলে তারা কি চায়? তারা চায় ইউনূস সরকারকে উৎখাত করে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার বসাতে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে বিএনপি পিছনের দরজা দিয়ে 111 স্টাইলে কারচুপি করে ক্ষমতা আসবে। এর সাথে বিএনপির আরো অনেক নেতা জড়িত। এহসানুল হক মিলন, তিনি নজরদারিতে, থাইল্যান্ড যাবেন করে যেতে দেওয়া হয়নি, বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদও করা হয়নি, চুপচাপ বসে আছেন চাঁদপুরের কচুয়ায় আর ঢাকায় আসেন, যে কোনো সময় শুনবেন যে কট খেয়েছেন, অথচ বিএনপি নমিনেশন পেয়েছেন। আর একজন তো গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারটা, এই ঘটনা, এটা কে কে সরকার উৎখাতের ষড়যন্ত্রের সাথে জড়িত, সেই যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে, এইসব তথ্য তো আগেও ছিল। এটা তো মিনিমাম 1 মাস আগের, 1-1.5 মাস আগের কথা। এখন কেন গ্রেপ্তার করা হলো শওকত মাহমুদকে? এর কারণ হচ্ছে যে এখন ওই নির্বাচন বানচাল বা এই প্রশ্নটা আরো দৃশ্যমান হচ্ছে, বা ওইটা এখনো যে থেমে আছে তা না। সুন্দরভাবে নির্বিঘ্নে নির্বাচন করতে হলে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে, এবং নির্বাচনের আগে জামিন পাওয়ার সম্ভাবনা আমি দেখি না। অ্যাট দি সেম টাইম বিএনপির বেশ কয়েকজন নেতা ইউনূস সরকারকে উৎখাত করে কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম চেষ্টার সাথে জড়িত। একজনের নাম বললাম, আরো আছে, কারণ এমপিরিক্যাল এভিডেন্স ছাড়া আমরা নাম বলতে পারি না।
যে একজনের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যিনি জড়িত, তার নামটা বললাম। আরো অনেকে আছে, শুধু বিএনপি না, আরো বিভিন্ন দলের আছে। এজন্য সামনে দেখবেন যে এই নির্বাচন বানচাল চেষ্টা, নির্বাচন পেছানোর চেষ্টার সাথে জড়িত অনেককে সরকার গ্রেপ্তার করেছে নানান মামলায়, এবং নির্বাচন পর্যন্ত তাদেরকে কারাগারে রাখতে হবে। এর আগে সাংবাদিক শওকতকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। সেখানে 11 ডিসেম্বর রিমান্ড শুনানি হবে। ওই যে এনায়েত করিম চৌধুরী, এখানে অজ্ঞাত, এই মামলায় অজ্ঞাতনামা আরো আসামি আছে। সে অজ্ঞাতনামা আসামির মধ্যে বিএনপি অ্যাফিলিয়েটেড, বিএনপি রিলেটেড অনেকে আছে। সামনে অনেক কিছু দেখতে পাবে।